বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ, এদের কি ভাষা, মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে। ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা, ওরা ষড়যন্ত্র করতেছে লিখতেছে। আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তার মানে কি সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যায় লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তখন বলা হয় যে এটা নরেন্দ্র মোদীকে বলতে বলছে। ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে, সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিল, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে, এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে। হাসিনার বিচার করতেই হবে, নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা। বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে আমেরিকার হাত আছে কিনা, বাইডেনের হাত আছে কিনা, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা কখনোই এই ধরনের হস্তক্ষেপ করে না, এবং তার প্রেক্ষিতে বলেছে যে এটা সাধারণত বছরের পরে বছর বা শত বছর ধরে ভারত করে, মোদিরা করে, এবং প্রাইম মিনিস্টার মোদি এই বিষয়ে ভালো বলতে পারবে। এইটাকে ভারতের গুজব মিডিয়া মনে করছে যে বাংলাদেশকে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এরকম একটা মিনিং করে তারা প্রচার করছে। আমার কথা হলো তারা প্রচার করতেই পারে, কিন্তু ডেইলি স্টারের মতো একটা পত্রিকা এই ভুলটা কেমনি করলো, এই বিষয়ে আমাদের জাহিদ ভাই, আমাদের কবি জাহিদ ভাই বলবে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে ভারত আমেরিকার নানান সম্পর্কের আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ইউনূস সরকারের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী। তো কি আসলে তিনি বলেছেন, যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে, আবার নাও হতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক টৈঠক হলো, এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত, সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে, যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনূস তিনি করে ফেলেছেন ওই আশিক সাহেবকে দিয়ে। আশিক সাহেব ওই যে ইয়ার দায়িত্বে আছে, কি এটা জানি দায়িত্বে আছে, জ্বালানির বিনিয়োগের দায়িত্বে আছে, এটা অলরেডি করে ফেলেছেন। এখন মোদী সাহেব এটা করতেছে, তার মানে প্রফেসর ইউনূস যা চিন্তা করে মোদী তার কয়েক ঘাট পরে করে। এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসলো, আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না, শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ম অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন। তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলো, যে ভারতীয় সাংবাদিক আর কি, যে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন, সেই বাইডেনের কোনো হাত আছে কিনা। এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনূস, একটা জিনিস খেয়াল করেছি আমরা, ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনূসও বলে না, প্রফেসর ইউনূসও বলে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে না, প্রফেসর মোহাম্মদ ইউনূসও বলে না, তারা বলে মোহাম্মদ ইউনূস, আবার কেউ কেউ বলে মোল্লা ইউনূস। সে যাই হোক, ওদের যা খুশি তা বলুক। যে মোহাম্মদ ইউনূস, ওই যে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই জঙ্গি জঙ্গি ভাব আসে, তো ওদের কাছে যেটা জঙ্গি ভাব আমাদের কাছে তো গর্বে, তাই না? নামের আগে মোহাম্মদ, এটা তো অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য। তো এখন বলে যে মোহাম্মদ ইউনূস জুনিয়র সরসের সঙ্গে মিট করেছেন। জুনিয়র সরস তিনি ওই যে ট্রাম্পের পাশের লোক, তিনি বাংলাদেশে এসেছিলেন কদিন আগে বিনিয়োগ করবেন। তো তখন ভারতীয় সাংবাদিক বলল যে এতেই কি প্রমাণিত হয় না যে এই যে ইউনূসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠক হলো, এতেই কি প্রমাণিত হয় না যে যে বাংলাদেশ সরকার পরিবর্তনে বা এই যে হাসিনার ক্ষমতা হারালো, এতে আমেরিকার হাত রয়েছে? এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় সাংবাদিক এই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেই করতেছিলেন, কিন্তু আবার ওই ট্রাম্পের পিছনে একজন বসা, সে আবার ইংরাজিতে অনুবাদ করে দিচ্ছে। মানে আমার কাছে অবাক লাগে যে ভারতীয় সাংবাদিক তো প্রশ্নটা ইংরাজিতেই করতেছিলেন, তাই না? তো এটাকে আবার ট্রান্সলেট করে দেওয়ার কি আছে? ইংরেজিতে ট্রান্সলেট হতে পারে এমন যে যে ভারতীয় সাংবাদিকের ইংলিশ আসলে ট্রাম্প বুঝতে পারে না। ওদের ইংলিশ তো ওই যে আমাদের বাংলায় বলি না যে ইংলিশকে বই বাংলিশ, মানে ইংলিশ এমন ভাবে বলে যেন বাংলার মতো, তো এটা ওই হিন্দির ইংলিশ আর কি। যাক, সেটা উচ্চারণ করে দিল। তো দেওয়ার পরে তখন ডোনাল্ড ট্রাম্প বলল যে আমাদের ডিপ স্টেটের কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে।
এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম। আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে 100 বছর পড়াশোনা করছে। 100 বছর পড়াশোনা করছে। নরেন্দ্র মোদীর বয়স কত? আর ভারত রাষ্ট্রের বয়সই তো 100 বছর হয় নাই। যাক, ট্রাম্প বলছে। আমি এটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম। আই লিভ ইট টু মোদি। এই কথা শোনার পরে মানে অনেক সাংবাদিক ভারতের পত্রিকা তো আছে, এমনকি আমাদের ডেইলি স্টার পর্যন্ত বলছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ, এদের কি ভাষা, মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে। ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা, ওরা ষড়যন্ত্র করতেছে, লিখতেছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার। তার মানে কি, সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তখন বলা হয় যে এটা নরেন্দ্র মোদীকে বলছে। ট্রাম্প বলছে যে বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই, বাট এই ব্যাপারে আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম, কারণ নরেন্দ্র মোদীর বিষয়ে অনেক পড়াশোনা আছে। যদিও নরেন্দ্র মোদী কিছুই বলেন নাই, তিনি সরাসরি এরপর সুর পাল্টিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে গিয়েছেন। যেমন আমরা যখন ওই যে ইংল্যান্ডে যারা থাকেন, আমেরিকা যারা থাকেন, তারা সেখানে লিভ ইট মানে কি বোঝায়। যেমন আমাদের অফিসে কিন্তু প্রতিদিন ব্রিফিং হয়, তো মাঝে মধ্যে আমাদের অফিসে ব্রিফিং এ বড় বস আসে। তো ছোট ম্যানেজার কি করে, কি অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর বলে যে নাও আই লিভ ইট টু দ্য মেইন ম্যানেজার, মানে আমি মেইন ম্যানেজারের উপর ছেড়ে দিলাম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। এই এখন আচ্ছা, একটা বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা স্বাধীন দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের দায়িত্ব কি নরেন্দ্র মোদীর উপর দেওয়া যায়? যদি গোপনে দেওয়া যায়, এটা কি বাস্তবে কেউ বলে না তো। ডোনাল্ড ট্রাম্প বলছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বলছে যে এই প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদী ভালো দিতে পারবে, তারপর ছেড়ে দিলাম। কিন্তু এইটা নিয়ে মানে ওই কিছু মিডিয়া আছে খুব বড় করে লিখতেছে যে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে নরেন্দ্র মোদীকে। মোটেও না, দায়িত্ব মোটেও দেয় নাই। কিন্তু আওয়ামী লীগ আশা করতেছিল যে যখন সাংবাদিক ট্রাম্পকে কথা বলছে যে আপনার আগের প্রেসিডেন্ট বাইডেন সে বাংলাদেশে এরকম করছে, তাদের খুব আশা ছিল ডোনাল্ড ট্রাম্প বলবে যে হ্যাঁ আসলেই মানে হাসিনাকে সরানো অনেক অন্যায় হয়েছে, আমি এবং নরেন্দ্র মোদী মিলে হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিব। কিন্তু এই কথা না শুনিয়া এই আওয়ামী লীগ পুরা হতাশ। যেই আওয়ামী লীগের যেই শেখ হাসিনা, তিনি ফোন করে বলতেছেন যে সবাই ট্রাম্পের ছবি রাখবা, ওরা যখন ট্রাম্পের ছবিতে হামলা করবে তখন তোমরা এটা ক্যামেরা করে ভিডিও করে রাখবা, তারপর আমি আমার লোক দিয়া সমস্ত বিশ্বে প্রচার করুন, সব জায়গায় আমার লোক আছে। এটা বলে নাই হাসিনা। এমনকি এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতির আব্বা বানিয়ে দিছে। সেই ডোনাল্ড ট্রাম্প কিছুই বলল না, বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা জড়িত না। তার মানে কি, ডোনাল্ড ট্রাম্প বলছে আমেরিকা জড়িত না, তার মানে দেশের জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আই লিভ ইট টু নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদীকে বলার জন্য বলছে, কিন্তু নরেন্দ্র মোদী একটা কথা বললো না। অন্তত মোদী তো বলতে পারতো যে হ্যাঁ আসলে বাংলাদেশে যা হয়েছে তা অন্যায় হয়েছে, এটা জঙ্গিরা হাসিনাকে সরিয়েছে, এরকম তো বলতে পারতো, তাই না? বাংলাদেশ এখন আফগানিস্তানে পরিণত হচ্ছে, এটাও বললো না। নরেন্দ্র মোদী একদম চুপ। এখন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চুপ, নরেন্দ্র মোদীও চুপ। ওদিকে হাসিনার কি অবস্থা? হাসিনার অবস্থা হচ্ছে আপনার হাসিনা ওই গানটা গাইতেছে। কোন গানটা? ওই গানটা, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, না বুঝিয়া দিলাম মন ও প্রাণ, একটু জানছেন? না বুঝিয়া দিলাম মন ও প্রাণ, এরকম একটা গান আর কি, এটা গাইতেছে। তো এই হচ্ছে এদের অবস্থা। খুব দুঃখ লাগে জানেন, এই আওয়ামী লীগরা যাকেই জাতির পিতা বানায় সেই ওদের সঙ্গে বেইমানি করে। এখন আমরাও দেখি যে পরবর্তী আওয়ামী জাতির পিতা হিসাবে কে আবির্ভূত হয়। শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সকল ফরেন পলিসির পতন। মানে সকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকা ডিপ স্টেট কাজ করেছে। কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নাম আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিওর সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কার্লসনের সাথে কথা বলেছেন। টাকার কার্লসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ। উনি রিপাবলিকান, প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কার্লসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়া ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনা করে একটা মুহূর্তে টাকার কার্লসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন। এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানা রূপা মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কার্লসনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত ইউএসএআইটি নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে
প্রতিষ্ঠান আছে, যে অপারেটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে ইউএসএআইডিকে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো যে নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্যই শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না, যাই হোক। এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিন্সের কথা এনেছেন, যে আমেরিকা ওখানে একটা তৈরি করতে চায়, বেস তৈরি করতে চায়, যে বেসটা শেখ হাসিনা দিতে রাজি হননি, কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেস তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা এগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা। সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিচ্ছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু, এটা আমেরিকার কারণ ছিল কোনো রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে, তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়া, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরা ওইটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে, এই পদক্ষেপগুলো যুক্ত হয়, সেটা আমাদের সফল হতে সাহায্য করবে। সো এইসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই। তবে সেন্ট মার্টিন্সের ব্যাপারটা ডাহা মিথ্যা, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। যাই হোক, তিনি এরপর বললেন, বিএনপির নামও আসলেন, উনি ন্যাশনালিস্ট পার্টি বলেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন। সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে, তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে। এবং তুই এনডিআই, আইআরআই এর নাম আনলেন। একটা জানি আমরা, এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে, আইআরআই হলো রিপাবলিকানদের সাথে অ্যালাইন্ড আছে, তারা বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। আইআরআই এর কথা স্পেসিফিকলি বলছেন, ঘটনাচক্র সেটা রিপাবলিকানদের, তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য, এইসব ইম্প্যাক্ট মোটা দাগিয়ে এনেছেন। যাই হোক, এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না, কারণ হলো মার্কিন মিডিয়া, বিশেষ করে টাকার কালসনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে, এবং যেহেতু ইউএসআইডি পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের অধীনে, বিশেষ করে এখন এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে এগ্রি করেন, তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে। এবং এই আলাপ মার্কিনদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো করবো, এগুলো অহেতুক। আরেকদিন আলোচনা করবো আমরা নিশ্চয়ই, যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ, সেটা শেষ করার বিষয়ে আসলে নেমেছেন ট্রাম্প মাস্ক এরা। যাই হোক, সেটা অন্য আলোচনা। এবং এদের এই ন্যারেটিভ আসলে কেউ আর বিশ্বাস করে না। আবার একই সাথে আমরা এটাও যোগ করবো, আমেরিকা এই ধরনের কাজ অনেক জায়গায় করে নাই, তাও না। সো এই প্রেক্ষাপটেই খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব। এর আগে আরো আমেরিকান দু একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি অ্যাকসেপ্টেবল পোর্টালও ইউএসএআইডির ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা, এগুলোর কথা এসেছিল। এবার আসি জনাব ট্রাম্পের সাথে মোদির যে ইন্টারভিউ, ওখানে এক সাংবাদিক, ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন। তিনি বলছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি, এবং এটা স্পষ্ট, যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুস ও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে সরোসের আশা নিয়ে, সরোসের ছেলে আশা নিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে, কারণ সরোস ভারতের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে বলে বলছে। ইনফ্যাক্ট সরোসের ওপেন সোসাইটি নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা অ্যাটলিস্ট মোদীর সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে, তাই তারা সেটা নিয়ে শোরগোল করেছে। যাই হোক, যেভাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, শত শত বছর তারা কাজ করছেন। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি মোদী মানে প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব। একদম স্পষ্টভাবে উনি না করেছেন, তারা এটা করেন না। মোদী পড়েন এবং শত শত বছর ধরে করে আসছেন, এবং ট্রাম্প পড়ছেন এটা, এবং এই ইস্যুটা বা মোদীর উপরে ছেড়ে দেবো। মানে কেউ এটাকে মিসইন্টারপ্রিট করে বলার চেষ্টা করছেন, বাংলাদেশ ইস্যু এখন মোদীকে ছেড়ে দিল, মোদী এবার যা ইচ্ছা তা করবে। নো, মানে এই ব্যাপারে কথা বলার জন্য উনি মোদীর হাতে ছেড়ে দিয়েছেন। সারপ্রাইজিং হচ্ছে, মোদীকে যখন ছেড়ে দেওয়া হলো, লিস্ট একটা ভদ্রতা, ও সবসময় ভদ্রতা ওনার কি বা করা ছিল, উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলেন। আমরা খেয়াল করবো, ট্রাম্প অনেক ক্ষেত্রে বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো একটা মোক্ষম সুযোগ এসেছিল বাইডেনকে ডোবানোর জন্য। উনি যেখানেই সুযোগ পান, উনি বাইডেনকে ডোবান এবং আমাদের দেশে পলিটিশিয়ানদের মতো টাফ ভাবে আক্রমণ করেন, যেটা আমেরিকার স্ট্যান্ডার্ডের সাথে যায় না, কিন্তু উনি এটা করেন। সো এইরকম একটা সুযোগ আসার পরেও উনি বাইডেনের ব্যাপারে এসব বললেন না। উনি বলতেই পারতেন, হ্যাঁ এগুলো করেছে এবং আমাদের এই সব আমরা চাই না। ইনফ্যাক্ট উনি এটা নির্বাচনী ক্যাম্পেইনের সময় বহুবার বলেছেন যে সারা পৃথিবীর পুলিশিং এর দায়িত্ব পালন করা তার কাজ না, ডেমোক্রেসি এক্সপোর্ট করার দায়িত্ব তার কাজ না, সে তার আমেরিকাকে নিয়েই কাজ করতে চায়। সুতরাং একটা মোক্ষম সুযোগ ছিল, সেই সুযোগটা উনি নিতে পারতেন, কিন্তু এটা নেন নাই। তার মানে হচ্ছে সুযোগ নেওয়ার স্কোপ থাকলে নিতেন। এটা একেবারেই বাজে অভিযোগ, এতে খুব ক্লিয়ারলি এটা প্রমাণিত হয়। যে কথাটা বলছিলাম, এটা একটু আমাদের মন দিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব, সেটা হচ্ছে মোদির বডি ল্যাঙ্গুয়েজ। উনি এত ডিজাস্টারাস ভঙ্গিতে বসেছিলেন, যখন প্রশ্ন করা হয় এন্টায়ার টাইমটা উনি কতটা
ফ্রাস্ট্রেটেড, কতটা প্রবলেমের মধ্যে আছেন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে, এটা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে এটা খুব ক্লিয়ার হয়ে যায়। আমরা তার পুরো ইন্টারভিউটা মানে প্রেস কনফারেন্সে কথাবার্তা বলাটাকে যদি ধরি, তাহলে এটা বলতেই হবে মানে ট্রাম্পের সাথে বন্ধু বন্ধু বলে উনি যা যা অর্জন করতে চেয়েছিলেন তা আসলে অর্জিত হয় নাই। এবারকার ট্রাম্পের সাথে তার আগের মতো যে কেমিস্ট্রি ছিল, আগেও কিছু প্রবলেম ছিল, কিন্তু কেমিস্ট্রি ওয়াজ মাচ বেটার। এবারকার কেমিস্ট্রি আর ওই রকম অতটা অন্তত এখন পর্যন্ত কাজ করছে না বলে। মোদির দালালি করতে গিয়ে ধরা খেয়েছে ডেইলি স্টার এবং দুঃখ প্রকাশ করেছে যে তারা ভুল তথ্য প্রচার করার জন্য দুঃখিত। সাধারণত ইংরেজি পত্রিকার জন্য ডেইলি স্টারকে বস বলা হয়। সেই ডেইলি স্টার আপনার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুল বুঝে ভুল প্রচার করেছে। আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি আমরা বলি যে দালালি করতে গিয়ে আবেগে বলে ফেলেছে। আসলে ডোনাল্ড ট্রাম্পকে কি বলা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটা আমরা শুনি। ওখানে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছে, এই যে ডিপ স্টেট পলিটিক্স, এইখানে বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে আমেরিকার হাত আছে কিনা, বাইডেনের হাত আছে কিনা। তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা কখনোই এই ধরনের হস্তক্ষেপ করে না এবং তার প্রেক্ষিতে বলেছে যে এটা সাধারণত বছরের পরে বছর বা শত বছর ধরে ভারত করে, মোদিরা করে এবং প্রাইম মিনিস্টার মোদি এই বিষয়ে ভালো বলতে পারবে। এইটাকে ভারতের গুজব মিডিয়া মনে করছে যে বাংলাদেশকে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এরকম একটা মিনিং করে তারা প্রচার করছে। আমার কথা হলো তারা প্রচার করতেই পারে, কিন্তু ডেইলি স্টারের মতো একটা পত্রিকা এই ভুলটা কেমনি করলো, এই বিষয়ে আমাদের জাহিদ ভাই, আমাদের কবি জাহিদ ভাই বলবে। ডেইলি স্টারের ব্যাপারটা হচ্ছে কি ভাই, ওই আমি আপনাদের একটা কথা বলি, মানে চামচামি করতে 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 যখন আর কারো চোখ থাকে না, মুখ থাকে না, বলারও ভাষা থাকে না, দেখারও ভাষা থাকে না, ব্যাপারটা হয়ে গেছে ওই রকম। ডেইলি স্টার যেখানে আমাদের দেশের প্রধান ইংরেজি সাময়িক, সেখানে তারাই যদি ট্রাম্পের ইংরেজি শব্দগুলো ভুল ব্যাখ্যা করে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তারা দালালিতে পুরো বিশ্বকে ছাড়াই গেছে। এরকম নির্লজ্জ বেহাপনার মতো দালালি আমরা কোনোভাবেই আশা করি। বাকিটা যে আমার নেতা বলুন। আচ্ছা, এই যে আমাদের পাশে আমাদের সহযোদ্ধা পায়শিখই মার্মা আছে, এই বক্তব্যের ভুল ট্রান্সলেটরে আওয়ামী লীগের যারা দোসররা আছে, তারপরে এটাকে নিয়ে তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছে, সার্বিকভাবে তারা উচ্ছ্বাস করছে, ঠিক আছে, যে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিচ্ছে। এই বিষয়ে তোমার কোনো মন্তব্য থাকলে একটু বলো। এখানে আওয়ামী লীগ যারা প্রচার করছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। তাদের নেত্রী যেহেতু ইন্ডিয়াতে আছে, তারা স্বাভাবিক বলবে যে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যদি এখন মনে করেন যে ভারতের সহযোগিতার মাধ্যমে, মোদির সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে আবার ক্ষমতা আসবে, কিংবা আবার ভারতের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের যে ভারতের যে আধিপত্যের একছত্র, তাদের যে উগ্র চিন্তাবাদ বাংলাদেশের প্রবেশ করাবে, যদি মনে করে থাকেন আওয়ামী লীগ, তারা হইতে সেটা ভুল করবে। আমি ভারতীয়দের বলতে চাই, আওয়ামী লীগকে বলতে চাই, এমনকি ব্যাপক ক্ষমতা ধরে আমেরিকাকেও বলতে চাই, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এটা জনগণের স্বতঃস্ফূর্ত অবস্থানে হয়েছে। আমরা লাঠি হাতে নিয়ে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি এটা আমরা লাঠি দিয়ে বন্দুককে প্রতিহত করেছি, গাছের ডাল ভেঙে বন্দুককে প্রতিহত করেছি। এবং এটা ধরে নেওয়া হতো যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, উনিও ভারতের সাথে সমঝোতা করেছিলেন বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতা নিয়ে, এটা আমরা মনে করি। সুতরাং ভারত বা আমেরিকা কেউই আমাদের এই গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে এটা কেউ প্রমাণ দিতে পারবে না। আমরা জনগণকে সাথে নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটিয়েছি, আমরা করিয়েছি, কারো দয়ায় না। সুতরাং যেহেতু পতন ঘটিয়েছি, আমাদের হাতে যে আমাদের ক্ষমতা, আমাদের মালিকানা, পতন যেহেতু আমরা ঘটিয়েছি, মালিকানাও আমরা ধরায় রাখতে পারবো। ওইখানে আমেরিকা ভারতকে দিয়ে দিবে আমাদেরকে, হ্যাঁ, এগুলো ভুলভাল বলে লাভ নাই। আর মোদির কথা বলি, মোদি এবং ডক্টর ইউনূস আপনার হলো আকাশ পাতার পার্থক্য। কেন বলছি? মোদিকে কেউ ওয়ার্ল্ড লিডার মনে করে যে মোদি ওয়ার্ল্ডের লিডার, কিন্তু ডক্টর ইউনূসকে সারা ওয়ার্ল্ড লিডার মনে করে, তাই না? মনে করে না সারা ওয়ার্ল্ড? অবশ্যই হোল ওয়ার্ল্ড ডক্টর ইউনূস স্যারকে লিডার মনে করে। এটা মোদিকে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে যে ভারতে অনেক কিছু থাকতে পারে, বড় রাষ্ট্র হতে পারে, বাট তাদের একটা ডক্টর ইউনূস নাই, এটা তাদের স্বীকার করতে হবে। ইউনূস স্যার ক্ষমতা থাকা অবস্থায় তারা এখানে থেকে দিয়ে দিবে, অন্য কেউ থাকলে আলাদা একটা হিসাব ছিল। আর মোদির কথা বলছে, মোদির সাথে ফরাসি প্রধানমন্ত্রী মোদি হাত বাড়াই দিছিল, ফরাসি প্রধানমন্ত্রী হাত ছড়াই দিছে। এগুলো তো বুঝতে হবে যে সারা বিশ্বের রাজনীতিতে, জিও পলিটিক্সে কার কতটুকু সম্মান, এগুলো বুঝে না বুঝে কথা বললে তো হবে না। আর ডেইলি স্টারকে বলবো যে আপনি দিল্লি স্টার হওয়ার চেষ্টা করেন না, ঠিক আছে? এই যে আমরা সামনে গিয়ে জিয়াফত করছিলাম না, গরু জবাই করে, আপনাদের এখন তো শিক্ষা হয় নাই, আপনারা এগুলো সংশোধন করেন। আমাদের দেশে এখানে সংবাদ ব্যবসা করতে হলে এই দেশের মতো করে চলতে হবে, হ্যাঁ। আপনার সবসময় দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। একটা ভুল নিউজে অনেক বড় ক্ষতি হতে পারে, হয়তো এবার ক্ষতি হয়নি, আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু পারতো তো একটা বড় ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে এগুলো কেয়ারফুল থাকা লাগবে না? একটু আমি ইন্টারফেয়ার করি, ক্ষতিটার পরিমাণটা কোন লেভেলে আপনাদেরকে দর্শকদের বোঝার জন্য বলতেছি। 2007 সালে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা আসতে চেয়েছিলেন,
এই প্রথম আলো এবং ডেইলি স্টারের মাহফুজ আনাম এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা আসতে দেয়নি। বিনিময়ে কি হয়েছে দেখেন, শেখ হাসিনার স্বৈরতত্ত্ব আমাদেরকে 17 বছর মুখ বুঝে সহ্য করতে হয়েছে। এখন আবার যদি ডেইলি স্টার এমন একটা স্টেপ নেয়, আমরা আবার কত বছর অত্যাচারিত হবো না? আরেকটা ব্যাপার, আমরা যে একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তা কিন্তু না। ডোনাল্ড ট্রাম্প নিজে আমাদের সাপোর্ট করছে। কিভাবে? উনি কি বলছে আপনারা খেয়াল করছেন? যে মোদি শুধু জানে এটা তা বলেন, উনি বলছে দে নোজ ইটস ফ্রম 100 ইয়ার্স। সে নিজে বলছে 100 বছরের রেকর্ড আছে তাদের কাছে, তারা এই আমাদের বাংলাকে শাসন করতেছে, শোষণ এটা তো করতেছে। 1905 সাল থেকে শুরু হয়েছে। 100 বছরের ইতিহাস ভারত আমাদের চুকে গেছে। তাহলে বলেন 1905 থেকে 2005 কত বছর? আমরা বলতে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যে ভারত আমাদেরকে চাপে রাখছে। এটা ওরাই বলছে যে এটা ভারত করতেছে 100 বছরের ইতিহাস, এবং এটা তারা ভালো বলতে পারবে। আমাদের বুঝতে অনেক সময় একটু সময় লাগে, তারপরেও যারা আমরা ওনাকে নিয়ে আলোচনা করি, সমালোচনা করি বা ওনার উপরে ওনার বক্তব্য নিয়ে চিন্তা করি, তারা অনেক সময় খুঁজে পাই ওনার দূরদর্শী কথাগুলা। সেই দূরদর্শী কথা থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখন মানব জমিন পত্রিকায়। মানব জমিন পত্রিকা আজকে যা লিখেছে সেখান থেকে আপনারা খুঁজে পাবেন উনি কিভাবে বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে আর কিভাবে বুঝিয়ে দিলেন সংসদ নির্বাচন হবে পরে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়সীমা যে লম্বা হবে তাও আজকের এই কথা থেকে পরিষ্কার হয়েছে। হাসিনার বিচার করতেই হবে, নইলে জনগণ ক্ষমা করবে না আমাদেরকে, ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হেডলাইনটি করেছে মানব জমিন পত্রিকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সকল দোষী ব্যক্তিদের বিচার করতেই হবে, নইলে জনগণ আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে ডে ন্যাশনালের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। হাসিনা সহ দলের সকল দোষী ব্যক্তিদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন এই বিষয়ে ইতিমধ্যে বৌদ্ধ সকল উপায়ে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন আমরা ইতিমধ্যে বৌদ্ধ পন্থা অবলম্বন শুরু করেছি, আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আমরা তার বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো। এটা করতেই হবে, নইলে জনগণ আমাদেরকে ক্ষমা করবে না। প্রিয় দর্শক, এবার আপনাদের কাছে পরিষ্কার কিনা যে শেখ হাসিনা এবং তার দোষরদের বিচার করা পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন। তাদের দোষরদের বিচারের সময়সীমা কতটুকু লাগতে পারে, কতটুকু সময়ের ভিতরে শেষ করতে পারবেন, এটা বলা এবং বাস্তবায়ন করা আজকেই সময়টা নির্ধারণ করা যাবে বলে আমি মনে করছি না। আপনারা কতটুকু সময় লাগতে পারে বলে মনে করেন তারা কমেন্ট করে লিখবেন। আর এই জন্যই আমি বলেছি আগে হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, কারণ সেই সময়টা হাসিনার বিচার শেষ করা এবং তাকে ন্যায় বিচার করা হবে, তার উপরে কোনো অন্যায় বিচার করা হবে না। তিনি বলেছেন ন্যায় বিচারটা তখনই হবে যখন জাতিসংঘ থেকে 1400 মানুষের জীবন ছিনিয়ে নিয়েছে শেখ হাসিনার নামে এক ধরনের মামলা করলেন এখন জাতিসংঘ। মামলাটা কার কাছে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে করেছেন। প্রিয় দর্শক, একটু মেধা খাটান, একটু মেধা নিয়ে চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কত বড় নথি দিয়ে দিলেন জাতিসংঘ। 140 পৃষ্ঠার নথি বলে আমি যতটুকু জেনেছি, কিছু কিছু নথির অংশ পড়ার সুযোগ হয়েছে, এত বড় নথি পড়ার সুযোগ আমারও হয় নাই। কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা যেতটুকু আলোচনা করছি, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো কি আছে জাতিসংঘের এই লিখনিতে। জাতিসংঘ কিন্তু 140 পৃষ্ঠার একটি দলিল দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আর এই দলিল অনুপাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আঙ্গুল দেখিয়ে বলে দিলেন জাতিসংঘ এই দলিল অনুপাতে আপনি কাজ এগিয়ে যান। প্রিয় দর্শক, এখন যদি আমি মনে করি না আমরা সেই দলিল মানি না, জাতিসংঘ মানি না, জাতিসংঘ কি বলেছে আমরা করি না, আমরা সাধারণ নির্বাচন করব যে কোনো সময় এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের মতো করে আমরা বিচার করব, অথবা আমরা করব না, এই কথা বলার আর এই জায়গায় থাকার স্ট্যান্ডটা এখন বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ এই আন্তর্জাতিক অঙ্গনের আভ্যন্তরীণ সহযোগিতাই হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। যদি আমরা যদি মনে করি যে হাসিনা পালানের বিষয়ে আন্তর্জাতিক কোনো সহযোগিতা ছিল না, তাহলে রাজনীতিতে আমরা এখনো অনেকটা কাঁচা থেকে যাব। তাই রাজনীতিতে পাকা হওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।